আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার থাকবে না। এই বাংলাদেশে বিএনপি নেতাদেরকে ধরে ধরে এইভাবেই যে কোনো জানাজা হতে দেওয়া হবে না। এটা আমি করব না, এটা আপনি করবেন না, এটা আওয়ামী লীগ করবে। আমি এই ধাপটি নিয়ে চিন্তিত, কারণ বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক যে কৃষ্টি কালচার সেটাকে ধ্বংস করেছে বিএনপি, কারণ বিএনপির দেওয়ার মতো বলার মতো কোনো ঐতিহ্য ছিল না। এটা টোকাইদের দল, বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় জিয়াউর রহমান বিভিন্ন সুবিধাবাদী লোকজনকে এনে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে বিএনপি প্রতিষ্ঠা করলেন, এবং পরবর্তীতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা, অন্যান্য জাতীয় নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করা, যে কত 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 অঘটন না ঘটিয়েছে। মিলিটারিদের পক্ষ থেকে বাংলাদেশকে শোষণ করার নজির যেগুলো রয়েছে, তার মধ্যে বিএনপির জিয়াউর রহমানের বর্বরতা আপনারা ভুলতে পারবেন না, এবং তার পরবর্তী প্রজন্ম বা তার আত্মীয় স্বজন, বিশেষ করে স্ত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, এগুলো তো ভিন্ন মত ভিন্ন দলকে নির্মূল করার চেষ্টা মাত্র, এবং বারবার ব্যর্থ হয়েছে। এইবার কি হবে দেখুন। ইসলামপন্থীদের ঘৃণা আমরা বরাবর দেখে এসেছি। ভিন্ন মতের বা যাকে ভালো লাগে না তার মৃত্যুতে এরা উল্লাস করে, এবং তখন তাদের ধর্মীয় অনুভূতি, ইসলাম বা অন্যান্য যে মোরাল জায়গাগুলো সেগুলো তাদের আটকায় না, এগুলো তাদের জন্য জায়েজ। যখন তাদের ক্ষেত্রে অর্থাৎ দেল্লা রাজাকার বা অন্যান্য রাজাকারদের মৃত্যুতে আপামর জনসাধারণ উল্লাস করে, তখন বলে এটা অনইসলামিক, একজন মানুষের মৃত্যু হয়ে গেলে কেন এগুলো বলতে হবে। ঘৃণার চাষাবাদ করে তারা। যখন তাদের উপর অ্যাপ্লাই করা হয় তখন এসে বলে না না, এটা করা যাবে না। বিএনপি তোফায়েল আহমেদের এই মৃত্যু এবং তাঁর এলাকায় তাঁর জানাজা সব কিছুতে বাধা দিয়েছে। নেতাকর্মীরা সেখানে জানাজায় অংশগ্রহণ করতে গেলে, অর্থাৎ অন্তিম ক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বর্বরভাবে নির্লজ্জভাবে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের গুন্ডারা তাঁর জানাজাকে কেন্দ্র করে দেখুন স্লোগান দিচ্ছে, একটা একটা আওয়ামী লীগ ধর, ধরে ধরে জবাই কর। তারা আওয়ামী লীগকে জবাই করতে চায়। আপনি তাকে পণ্ড করলেন সারা বাংলাদেশে। একজন মানুষ মৃত্যুর পরে এই যে ঘৃণার চাষাবাদ করলেন, এর ফলাফল কি হবে? আমি এই ফলাফল নিয়ে একটু আসি। প্রিয় বন্ধু, বিশেষ করে সুশীল বন্ধু, আপনারা যারা চুপ করে আছেন, রাজনৈতিক এই প্রতিহিংসা দেখেও না দেখার ভান করছেন, বিশ্বাস করেন যখন আওয়ামী লীগ এই অন্যায়ের প্রতিশোধ নেবে তখন আপনারা বলতে আইসেন। আপনি এই সময় যখন বলছেন না, তখন আপনার মুখ কিভাবে খোলেন দেখে নেব। আপনাকে প্রতিবাদী হতে হলে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে হবে। আপনি সিলেক্টিভ হবেন এবং এর ফল আশা করবেন আপনার পক্ষে যাবে না। এই বাংলাদেশে জিয়াউর রহমানের মাজার থাকবে না। এই বাংলাদেশে বিএনপি নেতাদেরকে ধরে ধরে এইভাবেই যে কোনো জানাজা হতে দেওয়া হবে না। এটা আমি করব না, এটা আপনি করবেন না, এটা আওয়ামী লীগ করবে। কারণ তাদের সাথে যে অন্যায়গুলো আপনারা করছেন, এই অন্যায়ের রিপিটেশন। আগে তো তথ্য প্রযুক্তি এতটা সমৃদ্ধ ছিল না, ফুটেজগুলো থেকে যায়নি, প্রত্যেকটা জিনিস তো ইন্টারনেটে থেকে যাবে। এই কাজ যখন বিএনপির সাথে করা হবে, জামায়াতের সাথে করা হবে, এই ইসলামিক সন্ত্রাসীগুলোর সাথে করা হবে, তখন আপনি বলতে আইসেন, আপনার মুখের উপরে এই ভিডিও ফুটেজগুলো দেখায়া একদম ঝামা ঘষে দেবে। সময় থাকতে প্রতিবাদ করুন। বিএনপিকে বলবো, ক্ষমতা কিভাবে এসেছেন? কাওয়ার্ডের মতো। আওয়ামী লীগ তো আপনাদের ব্যান করে নাই, আপনারা তো আওয়ামী লীগকে ব্যান রেখা তাদের উপরে নির্যাতন চালাইয়া আমি আর দামি ভোটের চেয়েও খারাপ ভোট করে ক্ষমতা দখল করেছেন। চালাতে তো পারছেন না দেশ। অবস্থা তো ভয়াবহ, আপনাদের পতন হবে। তারেক জিয়া এবং ইউনুচার, যেটা বলি বারবার, তার কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না। এবং বিএনপির রাজনৈতিক কবর আসলে এই জানাজা আটকানো থেকেই রচনা করা হয়ে গেছে, এবং এগুলো ঘটবে, অবধারিতভাবে ঘটবে। যদি রাজনীতি করতে হয়, মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে এই বাংলাদেশের রাজনীতি করতে হবে। তাকে অপমান অপদস্থ করে তার ভাস্কর্য ভেঙে কতভাবে চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু তীব্র থেকে তীব্রতর হয়ে গেছেন। একজন মানুষ মৃত্যুর, তাকে নৃশংসভাবে হত্যার এতগুলো বছর, এতগুলো দশক পেরিয়ে যাওয়ার পরেও তাকে দমানো যাচ্ছে না। হিমালয় কি আর ছাতা দিয়ে ঢেকে রাখা যায়? যে চেষ্টা করেছেন তার জবাব আপনারা পাবেন। আপনাদের অগ্রিম মায়ের খাওয়া, বিতাড়িত হওয়ার জন্য শুভকামনা করি। আমি চাই যে আপনারা বিতাড়িত হন, কারণ এই কবর আপনারা রচনা করেছেন। আপনি যেটা সৃষ্টি করবেন সেই সৃষ্টিতে আমি কেন বাধা দেব? অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। একসময় রাজনীতির সৌন্দর্য ছিল, সৌন্দর্যের রাজনীতি ছিল। আমরা ক্রমান্বয়ে কোথায় চলে যাচ্ছি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো।
তার আগে কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটা ভোলার একটা দৃশ্য। জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পরে জানাজায় যাবার পথে জামাত ইসলামী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কিভাবে বাধা দিচ্ছে সেটা। এরপর একটা দৃশ্য দেখাবো, ছাত্রদল যুবদলের নেতারা জানাজার স্থলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। সাংবাদিক প্রশ্ন করছিলেন যে তিনি এমন কি করছেন যে তার জানাজা এখানে করতে দিবেন না, তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এরপর একটা দৃশ্য আমরা দেখি। এই মাঠে তখন আমাদের জানাজা হবে না। ভোলাবাসী এই মাঠে তখন আমাদের জানাজা চায় না। ভোলাবাসী তখন আমাকে একজন বিএনপির যুবদল নেতা বলছেন যে এই মাঠে তার জানাজা হবে না, জানাজা হতে দেব না। এরপরে বাস্তব দৃশ্যটা দেখি আমরা। এটা বিবিসির একটা নিউজ। সেখানে বলছেন ভোলায় তোফায়েল আহমেদের জানাজা, অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের। আর আরেকটা দৃশ্য আমি দেখে তারপর কথা বলছি। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাজনীতির একটা সৌন্দর্য থাকা উচিত। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর পরে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, তার যথাযথ মর্যাদায় সংসদের দক্ষিণ প্লাজা সহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। সেখানে জানাজায় তোফায়েল আহমেদ নিজে উপস্থিত হয়ে টেলিভিশন ইন্টারভিউ দিয়ে সাদেক হোসেন খোকা সম্পর্কে চমৎকার কথা বলেছিলেন। সেখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তার জানাজায় আমি নিজে উপস্থিত হয়েছিলাম। ব্যারিস্টার মওদুদ আহমেদের কীর্তিময় জীবনের বিভিন্ন গুণাবলী আমি তুলে ধরেছিলাম, কোনো বাধা হয়নি। তোফায়েল আহমেদ বাঙালি জাতির ইতিহাসের এক গর্বিত সন্তান, ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। এই বাংলাদেশের অভ্যুদয়ে তার রয়েছে অকল্পনীয় অভাবনীয় অবদান। ব্যক্তি জীবনে তোফায়েল আহমেদ কারোর জন্য ক্ষতিকর ছিলেন না। একজন বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা হতে দেওয়া হবে না, তাকে শহীদ মিনারে নিতে দেওয়া যাবে না। যেখানে তিনি ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, সংসদের দক্ষিণ প্লাজায় রেওয়াজ অনুযায়ী তার জানাজা হতে দেওয়া হবে না। এমন উদাহরণ তো আরো অনেক। অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, তাকে রাষ্ট্রীয় মর্যাদাটা পর্যন্ত দেওয়া হয়নি। সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা করতে দেওয়া হয়নি। এই উদাহরণ অনেক। কি নির্মমতার সঙ্গে মৃত্যুবরণ করতে হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনৈতিক নেতা রমেশচন্দ্র সেনকে। কি অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে ৭ বারের নির্বাচিত এমপি, কদিন পূর্বে মারা গেলেন যিনি, তার সন্তানকেও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়, দবিরুল ইসলামকে। তার ছেলে প্যারোলে এসে জানাজা অংশগ্রহণ করলেন, টাঙ্গাইলের ফারুক হোসেন। কারাগারের ভিতরে মৃত্যুবরণ করতে হয়েছে বীর মুক্তিযোদ্ধা
নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পরেও তার হাতে ছিল হ্যান্ডকাপ। কত লাশ কারাগার থেকে বের হয়ে আসতেছে। অনেককে এমন সময় মুক্তি দেওয়া হচ্ছে যে সময় তিনি আর বেঁচে থাকবেন না। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তোফায়েল আহমেদরা যদি ৬৯-এর গণঅভ্যুত্থান ঘটাতে না পারত, বাঙালি জাতির আন্দোলনের স্ফুলিঙ্গ যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে বিস্ফোরিত না হতো, ৭০ সালের নির্বাচনে যদি বাঙালি তার প্রতিনিধি নির্বাচন করতে না পারত বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর আহ্বানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে গোটা জাতিকে প্রস্তুত করে ২৬শে মার্চ তার মহান স্বাধীনতার ঘোষণায় গোটা জাতিকে মুক্তিযুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তেন না বলতেন, তাহলে আপনার পিতা ২৭ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পড়তে পারতেন না। আপনার পিতা পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তার ভিতর থেকে জবনিকাপাত করতে হতো তাকে। আপনার মা প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনার পিতা সেনাপ্রধান হতে পারতেন না, রাষ্ট্রপতি হতে পারতেন না। সেই বাংলাদেশের উপহার যারা দিয়েছে তাদের অন্যতম জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, তার সঙ্গে এমন নির্মম আচরণ না করলে হতো না। ১৭ বছর পর দেশে ফিরে আপনি ৩০০ ফুট রাস্তার প্রান্তে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না বলেছিলেন, তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, সেটা কি আপনার বক্তব্যের প্রতিফলন হলো? নিশ্চয়ই না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ যারা ছিল, খুলনার মুসলিম লীগ নেতা খান এ সবুর, শাহ আজিজুর রহমান, মাওলানা আব্দুর রহিম, এরকম অসংখ্য মানুষের ইন্টারভিউ আছে। তারা কত কৃতজ্ঞতার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন, বঙ্গবন্ধু তাদেরকে কিভাবে নিরাপত্তা দিয়েছিলেন, সম্মান করেছিলেন। বঙ্গবন্ধুকে রেখে আলাদা দল করে যাওয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কিভাবে পিতার শ্রদ্ধা দিয়ে তিনি দেখতেন, আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পুত্রের মতো স্নেহ করতেন। বঙ্গবন্ধু রাজনীতির সঙ্গে সরাসরি না থাকলেও প্রফেসর মোজাফফর আহমেদ, কমরেড মনি সিং সহ অনেকের প্রতি তার যে শ্রদ্ধাবোধ ছিল, তার যে ভালোবাসা ছিল, রাজনীতির সেই সৌন্দর্যটাকে আমরা একেবারে শেষ করে ফেলছি। রাজনীতিতে যিনি আমার সঙ্গে একমত নন, তিনি আমার শত্রু নন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। যখনই শত্রু মনে করা হয়, তখন কিন্তু আর রাজনীতি থাকে না। রাজনীতি মানে হলো নীতির রাজা, অর্থাৎ শ্রেষ্ঠতম নীতি। রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে নীতির শ্রেষ্ঠত্ব, যেটা সেরা নীতি, রাজকীয় নীতি, সেটাই তো রাজনীতি। সেই রাজনীতির চর্চা যারা করব, তাদের ভাষা জ্ঞান, পরিশীলিত শব্দচয়ন, অপরের প্রতি আচরণ, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এই সৌন্দর্যের রাজনীতিটা এমন করে ধ্বংস করে দিলে সেটা প্রতিহিংসাকেই জন্ম দেবে। তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, ইতিহাসে তোফায়েল আহমেদের স্থান কেউ দখল করতে পারবে না। বরং তার অন্তিম যাত্রার সময় তাকে সম্মান না জানানো, তার জানাজায় বাধা দেওয়া সহ, শহীদ মিনারে নিতে না দেওয়া, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেতে না দেওয়া, এর মধ্য থেকে আপনাদের হীনমন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। তোফায়েল আহমেদ ইতিহাসের বরপুত্র। একটা প্রচলিত প্রবাদ আছে, কীর্তিমানের কখনো মৃত্যু হয় না। রক্ত মাংসের দেহ মিশে যায়, কিন্তু কর্মের মধ্য থেকে তারা অমর হয়ে থাকে। আর ঘৃণিত কাজ যারা করেন, তারা সারা জীবনই ঘৃণা ভরে মানুষের কাছে থাকেন।
জাতীয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে যে নির্মমতা করা হলো তার অন্তিম যাত্রায়, এতে ভাবমূর্তি বাড়ে নাই, ঘৃণার সৃষ্টি হয়েছে। তোফায়েল আহমেদ এদেশের লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার সমস্ত ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে তিনি যা উপহার দিয়ে গেছেন তার ধারে কাছেও পৌঁছাতে পারবেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী অনেকেই হতে পারবেন, তোফায়েল আহমেদ হতে পারবেন না। রাজনীতির সৌন্দর্যটা এভাবে ধ্বংস করে দিয়ে আমরা ক্রমান্বয়ে আদিম অসভ্যতার দিকে যাচ্ছি। আমেরিকায় রাষ্ট্রপতির অভিষেকে সকল সাবেক রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদেরকে অ্যাড্রেস করা হয়, সাবেক বলা হয় না, বলা হয় রাষ্ট্রপতি উল্লেখ করে বলা হয় প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এভাবে আমরা ৫৫ বছরের বাংলাদেশে সামনে না এগিয়ে প্রতিশোধ, প্রতিহিংসার জঘন্যতম যে দৃশ্যের প্রদর্শন করছি তা আমাদের নতুন প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত না। নতুন প্রজন্ম এই জাতীয় হীন জঘন্য কর্মকাণ্ড করাকে কখনোই ক্ষমা করবে না। তোফায়েলরা অনন্তকাল ধরে বাংলাদেশের লাল সবুজের পতাকার মাঝেই বিরাজমান থাকবে। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তি সংগ্রামের ইতিহাস, ৬৯-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে তোফায়েলই থাকবে। সে জায়গা কেউ কেড়ে নিতে পারবেন না। কিন্তু যে বর্বর আচরণ করলেন, রাষ্ট্র ক্ষমতার অপপ্রয়োগ করলেন, চোখ বন্ধ করে নাকি আপনাদের প্ররোচনায় করা হলো তা জনসাধারণ সিদ্ধান্ত নেবে। এই নিকৃষ্ট কাজটা কি না করলে হতো না? এর মধ্য থেকে নিজেকে ছোট করলেন, হীন করলেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের মাত্র ১০২ দিনের মাথায় পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অফিসিয়ালি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করলেও দীপেন দেওয়ানের ঘনিষ্ঠজনরা বলছেন মন্ত্রীর দায়িত্ব পালনে বাধা তৈরি করতে পারে এমন কোনো শারীরিক অসুস্থতা তার নেই। বিএনপির একাধিক সূত্র বলছে এই পদত্যাগ স্বেচ্ছায় নয়, বরং বাধ্যতামূলক। পদত্যাগ পত্রটি জমা দেওয়ার পর এত দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে, তাতে অনেকে বিস্মিত হয়েছেন। সূত্রগুলো বলছে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে পর্দার আড়ালে আছে বেশ কিছু স্পর্শকাতর কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান সরকার ও তার দলের ভেতরে রাজনৈতিক এবং সাংগঠনিক কোন্দলের কথা এতদিন আড়ালে আবডালে শোনা যাচ্ছিল, কিন্তু ৩.৫ মাসের মধ্যে একজন পূর্ণমন্ত্রীকে আচমকা পদত্যাগ করতে হলো জানিয়ে বিএনপিতে শুরু হয়েছে তুমুল শোরগোল। রাগঢাক না রেখেই বিএনপি নেতারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন অসুস্থতা একটা বাহানা মাত্র, বরং ভেতরে আছে ক্ষমতার দ্বন্দ্ব, যে কারণে সরে যেতে হয়েছে দীপেন দেওয়ানকে। সূত্রগুলো বলছে এখন ৪৩টি মন্ত্রণালয়ের মধ্যে ১৭টিতে আছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সাথে কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও। এর মধ্যে কমপক্ষে ৯টি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের বিরোধ অনেক দূর গড়িয়েছে। বিরোধ ঠেকাতে খুব শিগগিরই তারেক রহমান মন্ত্রী পরিষদে রদবদলও করতে পারেন। প্রশ্ন হলো বিপুল ব্যবধানে ভোটে জিতে সরকার গঠনের মাত্র ৩ মাসের মধ্যে কেন এমন গৃহবিবাদ? সেই বিবাদ কি শুধু মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? দীপেন দেওয়ান বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির ২৯৯ নম্বর আসনে নির্বাচিত প্রথম ব্যক্তি যিনি পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদ পেয়েছেন। তার দায়িত্ব পাওয়ার পর খুশি হয়েছিলেন রাঙ্গামাটির অনেকেই, কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। মাত্র ৩.৫ মাসের মাথায় মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র তিনি লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।
বর্তমান সরকার উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ মহল থেকে শুরু বিএনপি ও সরকারের সংশ্লিষ্টদের মধ্যে কেউই বিশ্বাস করেন না অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, মন্ত্রী হওয়ার পর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি সমান তালে মন্ত্রণালয় ও দলের কাজ করছিলেন। প্রশ্ন উঠেছে, যে দীপেন দেওয়ান রাজনীতির জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে জিতে তিনি কেন মন্ত্রী হওয়ার 3 মাসের মধ্যে তা ছেড়ে দিবেন, যেখানে তিনি পদত্যাগের দিনও সফরে ছিলেন? এ বিষয়ে দীপেন দেওয়ানের ভাইরা ভাই মানুষ কুমার চাকমা বলেছেন, তার শারীরিক এমন কোনো অসুস্থতা নেই যে তাকে পদত্যাগ করতে হবে। চাপের কারণেই তিনি পদত্যাগ করেছেন। মানুষ চাকমা আরো বলেছেন, ঢাকায় ওনার বাসায় সকালে একসঙ্গে নাস্তা করেছেন, উনি ভালো আছেন। পদত্যাগের পেছনে জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধের জেরে এবং প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু জড়িত বলে দাবি করেছেন দীপেন দেওয়ানের ভাই। দর্শক, দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2005 সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন দেওয়ান। লক্ষ্য ছিল 2007 সালে নির্বাচন করা, কিন্তু শর্ত পূরণ করতে না পারায় 2008 সালে তার বদলে তার স্ত্রী নির্বাচনে অংশ নিয়েছিলেন। 2010 সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি হন, কিন্তু তখন দলের নেতৃত্ব নিয়ে পাহাড়ি অপাহাড়ি দ্বন্দ্ব দেখা দেয়। 2016 সালে দীপেনকে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক করা হয়। এরপর থেকে জেলার রাজনীতি থেকে দূরে থাকলেও দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনয়ন পান। নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1,70,322 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়ে মন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান। কেন তিনি হঠাৎ অব্যাহতি নিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। দলের নেতাকর্মী সহ পাহাড়ের বিভিন্ন মহল বলছে, অসুস্থতা কেবলই অজুহাত। এই পদত্যাগের নেপথ্যে আছে দলীয় নানা দ্বন্দ্ব, যার অন্যতম রাঙ্গামাটির দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ, 3 জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, পাহাড়ের রাজনীতি সদর অন্দরে নানা সমীকরণ আর মন্ত্রণালয় পরিচালনার বিভিন্ন ইস্যু। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এই মন্ত্রণালয়ে পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী দীপেন দেওয়ানের পাশাপাশি চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া। এই মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার বাইরে থেকে প্রতিমন্ত্রী নিয়োগ এই প্রথম, এবং বিষয়টি নিয়ে পাহাড়িদের মধ্যে প্রশ্ন ছিল। তারা মনে করেন, এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রাপ্য। অনেকে ধারণা করছেন, পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব আরো বেড়েছিল। এ বিষয়ে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেছেন, দীপেন দেওয়ানের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, তাদের দুজনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে নানা আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছে কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। মঙ্গলবার সকালে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশকে কেন্দ্র করে পদত্যাগ করতে হয়েছে মন্ত্রী দীপেন দেওয়ানকে। ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান লিখেছেন, এই মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্য কথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে, তিনি আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন মনীষ দেওয়ানকে। তিনি লেখেন, পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুকে, যিনি জুলাই আন্দোলনে 6 মাস রাঙ্গামাটি থেকে আত্মগোপনে ছিলেন এবং 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন। মনীষ দেওয়ান আরো লেখেন, খুবই দুঃখজনক যে সুপারিশে এই দ্বন্দ্বে পূর্ণ মন্ত্রী পাহাড়ি বাঙালির প্রিয় নেতা সর্বোচ্চ ভোটে নির্বাচিত দীপেন দেওয়ান হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। অবশ্য মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার। তিনি প্রথম আলোকে বলেছেন, ওই ফেসবুক পোস্ট তিনি দেখেননি, আর কে কি বলল তা নিয়ে তার কোনো মন্তব্য নেই।
দর্শক, 3 পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতভিন্নতা ছিল। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভা গঠনের পর থেকেই দীপেন দেওয়ান ও মীর হেলালের মধ্যে মতবিরোধের সূত্রপাত হয়। এই মতবিরোধ 1 মাসের মধ্যে দ্বন্দ্বের রূপ নেয় এবং ধীরে ধীরে তা আরো তীব্র হতে থাকে। এই দ্বন্দ্বের অন্যতম প্রধান কারণ ছিল দায়িত্ব নেওয়ার 1 মাস পর প্রতিমন্ত্রী হেলাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছিলেন তার অনুমোদন ছাড়া মন্ত্রণালয়ের কোনো ফাইল যেন মন্ত্রীর কাছে পাঠানো না হয়। দীপেন দেওয়ান বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন এবং জানান প্রতিমন্ত্রীর সাথে কাজ করতে তার অস্বস্তি হচ্ছে। সূত্রগুলো বলছে, সরকারের বাইরে থাকা একটি শক্তিশালী পক্ষ মীর হেলালের পক্ষ নেওয়ার কারণে শেষ পর্যন্ত দীপেন দেওয়ানকে সরে যেতে হয়েছে। কারণ ওই পক্ষটি সরকারে কে থাকবে আর কে থাকবে না সেটা নির্ধারণ করে থাকে। ওই পক্ষটি দীপেন দেওয়ানের আরেকটি বিষয় নিয়ে ক্ষুব্ধ ছিল, সেটি হলো পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর দীপেন দেওয়ান ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির অসম্পাদিত অংশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন। দীপেন দেওয়ান চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের আলোচনার পক্ষে ছিলেন। জেএসএস এর প্রধান সন্তু লারমার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিষয়ে তিনি উৎসাহী হয়ে উঠেছিলেন, কিন্তু সরকারের শক্তিশালী ওই পক্ষটি তাকে চুক্তি বাস্তবায়ন না করার জন্য বারে বারে চাপ দিতে থাকে। তাদের যুক্তি হলো, চুক্তিটি শেখ হাসিনা করেছিলেন, তাই এই চুক্তির বাস্তবায়ন হলে আওয়ামী লীগের কর্মকাণ্ডকেই বৈধতা দেয়া হয়ে যায়। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, মাত্র 3 মাসের মধ্যে সরকার ও দলের মধ্যে কোন্দল যে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে, তার ওয়েক আপ কল হলো পার্বত্য মন্ত্রীর সরে যাওয়া। তাদের দাবি, বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ী হওয়ার পর সরকার গঠনের কর্তৃত্ব প্রতিষ্ঠায় বিএনপির মধ্যে 2টি গ্রুপ হয়ে যায়। এদের মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছে বিএনপির দেশীয় কয়েকজন শীর্ষ নেতা, যাদের বেশিরভাগই মন্ত্রিত্ব পায়নি। আরেকটি গ্রুপ বিদেশি গ্রুপ নামে পরিচিত, যাদেরকে ধানমন্ডি গ্রুপও বলা হয়ে থাকে। এই গ্রুপটির শীর্ষ নেতৃত্ব সরকারের সরাসরি না থেকেও সরকারের উপর এদের প্রভাব সবচেয়ে বেশি। এই 2 গ্রুপের ক্ষমতার দ্বন্দ্বে অনেক মন্ত্রণালয়ে মতবিরোধ আছে। বর্তমানে তারেক রহমানের ক্যাবিনেটে 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী ও 10 জন উপদেষ্টা আছেন। 43টি মন্ত্রণালয়ের মধ্যে 17টি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আছেন। কিছু মন্ত্রণালয়ে আছেন উপদেষ্টাও, যেমন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার পরও উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। বিএনপির একটি সূত্র বলছে, বিএনপির একজন শীর্ষ নেতা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিতে চান শুধুমাত্র প্রতিমন্ত্রীর সাথে বিরোধের কারণে। মন্ত্রী, প্রতিমন্ত্রী আর উপদেষ্টাদের মধ্যে বিরোধ আছে কমপক্ষে 9টি মন্ত্রণালয়। দেশীয় গ্রুপটি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে লন্ডনী গ্রুপটির চাপে, যে কারণে সহসাই ক্যাবিনেটের রদবদল হতে পারে। অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে 3 মাসে যেখানে সরকারের হানিমুন পিরিয়ডে থাকার কথা ছিল, সেখানে পূর্ণমন্ত্রীর পদত্যাগের পর দলটির ভেতরেই এখন দেশীয় গ্রুপটি হতাশ হয়ে পড়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। 2024-এর স্বাধীনতা বিরোধী জঙ্গি ষড়যন্ত্রকারী এদের যে বাংলাদেশ চ্যাপ্টার আছে, এই বাংলাদেশ অধ্যায়ের ফ্যান্টাসিটা যাচ্ছেই না যে শেখ হাসিনা আসবে কি আসবে না। আমরা আসিফ নজরুলকে দেখলাম জরিপ করতে, জরিপে তার 80% উপর তার জরিপে যারা অংশগ্রহণ করেছে তারা উত্তর করেছে শেখ হাসিনা আসবে। এই জরিপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জঙ্গিদের জরিপ এমন হওয়ার কোনো কারণ নাই যেখানে জঙ্গিদের সমর্থকরাই বেশি ভোট দেয়। তারপরে আমি ইয়েকে দেখলাম, ফরহাদ মজারকে দেখলাম, তাও বলে যাচ্ছে শেখ হাসিনা আসবে না, অবশ্য কন্ডিশনালি বলছে। আমি ধরেই নিলাম যে শেখ হাসিনা আসবে না, এটা মেনে নিলাম জঙ্গিদের এই কথাটা, যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, রাজনীতিতেও আসবে না, কিছুই হবে না। কিন্তু যদি আসে, ওরা 24-এর জঙ্গি আন্দোলন করে সফল হয়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। কে মারলো, কাকে মারলো, এগুলার এত ধরনের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকা সত্ত্বেও জঙ্গিরা যে খুন করেছে, তাও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অর্থাৎ তারা যেখানে জিতেছে ওইখানে সব তালগাছ তাদের। আচ্ছা, যদি শেখ হাসিনা আসে, শেখ হাসিনা আসলে তালগাছটা কি শেখ হাসিনার হবে না? এটা ধরেই আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করি আজকে, কারণ এই চিন্তাটা আমাদের, জঙ্গিদের এই যে ফ্যান্টাসিটা, এইটা আমাদের ভালো করে বিশ্লেষণ করার দরকার আছে। কারণ জঙ্গিরা যত বেশি আতঙ্কে থাকবে, তত আমাদের বাংলাদেশটাকে আমরা
নিজেরা উদ্ধার করতে পারবো। ফরহাদ মজারের ওইটা দেখে না আসলে কিছু জিনিস মনে আসে। দেখেন, কত অষ্টম শতাব্দীতে হবে, মক্কা শরীফে এক হজের সময় দুইজন জ্ঞানী ব্যক্তি আলোচনা করছে। একজনের নাম আব্দুল করিম, তিনি সন্দেহবাদী। আরেকজনের নাম হলো জাফর আল সাদিক, তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী। তর্কের এক পর্যায়ে জাফর আল সাদিক আব্দুল করিমকে বললেন যে, দেখো, তুমি যেগুলা বলছো যে মৃত্যুর পর কিছু নাই, তাহলে তো তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। আর যদি থাকে তাহলে তো আমি বেঁচে যাচ্ছি, তুমি কিন্তু ধরা পড়ে যাচ্ছ। আজকের যুগে এই অষ্টম শতাব্দীর এই আলোচনা বা জাফর আল সাদিক যেটা বলেছেন, সেটাকে সুবিধাবাদের কথা মনে হতে পারে। আমার নাস্তিক বন্ধুরা রাগও করতে পারেন, কারণ হলো যে আমাকে আবার আমার বন্ধুরা বলে যে ধর্ম নিয়ে আলোচনা করো না, কারণ তোমাকে আবার পরে নাস্তিক বানিয়ে দিবে। আমি ওদেরকে বলি, আমি যেটা নই সেটা মানুষ আমাকে কিভাবে বানাবে? আমি তো যথেষ্ট ইসলাম ধর্ম জানি, শুধু প্র্যাকটিস করি তা না, যথেষ্ট। একেবারে বাংলাদেশে এখন পর্যন্ত তো কোনো জ্ঞানী গুণী ওয়াইজান পাচ্ছি না যে আমার থেকে ইসলামকে বেশি অধ্যয়ন করেছে। তো সেটা সম্ভব হবে না। এখন পেছন থেকে বলতে পারে, সামনাসামনি এসে তর্ক করে কেউ পারবে না। আর নাস্তিক্যবাদকে আমি খুব একটা প্রজ্ঞাময় কিছু মনে করি না জীবনের এই পর্যায়ে এসে, মানে 52 বছর বয়সে এসে। কিন্তু একটা জায়গায় আমি নাস্তিকদের খুব রেসপেক্ট করি, সেটা হলো এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি হয়েছে, যে যা কিছু ক্রিয়েটিভ হয়েছে, এটা কিন্তু পুরোটাই নাস্তিকরা করেছে। আমরা কিন্তু কোনো আস্তিককে পাই না মানব কল্যাণে কিংবা মানুষের বিরুদ্ধে ব্যবহার কোনো সৃষ্টিশীল কাজে। মানে সৃষ্টিশীল কাজ বলতে তো এখন ছোট ছোট কাজ তো সবাই করে, আমরাও করছি, মানে যেগুলো আসলে খুব পৃথিবীটা বদলে দিয়েছে, এমন পৃথিবী পরিবর্তনকারী যেসব মানে ইনভেনশন বলেন বা শিল্প বলেন, কোনোটাই কিন্তু কোনো আস্তিক দ্বারা সৃষ্টি হয় নাই। এমনকি ধরেন যে সৃষ্টিকারী তাদের মধ্যে কিছু কিছু বিশ্বাসী আছে, যা ধরেন দস্তয়েভস্কি যদি আমরা বলি, উনি খুব খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার বিশ্বাস কিন্তু এই সহজ সরল কোনো খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের মতো না, বা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের মতো না। আইনস্টাইন ইহুদি ছিলেন, বাট পুরোপুরি নাস্তিক। মানে আমরা যে ঈশ্বর কল্পনা করি সেই ঈশ্বরে উনি বিশ্বাস করতেন না। আমি বার্ট্রান্ড রাসেলের একটা ছোট প্রবন্ধ আছে যে হোয়াই আই এম নট এ খ্রিস্টিয়ান, ওইখানে পড়েছিলাম যে ইংল্যান্ডে এক প্রিভি কাউন্সিল, এটা একটা রয়্যাল অ্যাডভাইজরি কমিটি, তারা আইন করে বন্ধ করে দিয়েছিল যে চিরন্তন শাস্তি বলতে কিছু নাই। আচ্ছা, কথা বোধহয় দূরে চলে যাচ্ছে। যেটা আসলে বলতে চাচ্ছি, এই লোকগুলো কেউ কিন্তু কোনো অর্গানাইজড রিলিজিয়নে বিশ্বাস করতো না। অর্থাৎ আপনার আমার দৃষ্টিতে এরা সবাই কিন্তু নাস্তিক। নাস্তিকদের আমি একটা কারণে অপছন্দ করি, ওরা খুব অহংকারী হয়। অহংকারী মানুষকে তো কেউ ওইভাবে পছন্দ করে না। আমিও হয়তো অহংকারী, তবে আমি শুধু সচেতন আছি যে আমি অহংকার কতটুকু করি। এই জন্য আমি নাস্তিকদের খুবই রেসপেক্ট করি, যে নাস্তিকরাই, আমরা যা কিছু পৃথিবীতে ভোগ করি এগুলো সব কিন্তু নাস্তিকরা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আস্তিকরা সেই দক্ষতাটাকেও দেখাতে পারে নাই। আমরা দাবি করি যে হ্যাঁ আমরা এটা সেটা বানিয়েছি, কিন্তু আসলে ওগুলো সত্য না। আমি কিন্তু পাই নাই আর কি, পেলে কেউ আমাকে জানিয়ে। আচ্ছা, কেন আলোচনাটা তুলছিলাম? ওই সেই কথায় ফরহাদ মজহারের, যে ফরহাদ মজহার বা সলিমুল্লাহ, এরা এখনো ওই গানই গেয়ে যাচ্ছে যে শেখ হাসিনা আসবে না। কিন্তু যদি আসে, যদি আসলে তো জাফর আল সাদিকের কথাই আমাদের কার্যকর হবে, যে শেখ হাসিনা যদি না আসে সব তো হয়েই গেল, আব্দুল করিম জিতে গেল, কিন্তু যদি আসে জাফর আল সাদিকই তো জিতবে, তাই না? অর্থাৎ তাদেরকে এটা ফেস করতে হবে। মূলত 24-এর জঙ্গি সমর্থকরা যেভাবে জিনিসটাকে আপনার দেখে, সেটা হলো যে জঙ্গি উত্থান সফল হয়েছে, ফলে শেখ হাসিনা খুন করেছে। অর্থাৎ ওরা যদি খুনটাকে করেছে, এটা তো নির্ধারিত করার দিকে আজ পর্যন্ত কেউ গেল না, তাই না? জাতিসংঘ থেকে সবাই এটা নিয়ে মিথ্যা কথা বলেছে। জঙ্গিরা স্বীকার করছে যে জঙ্গিরা খুন করেছে, তারপরও আমরা স্বীকার করতে চাই না। আমরা বলতে জঙ্গিদের সমর্থকরা, তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আরো হয়তো আমাদের যেসব নেতারা কারাগারে বন্দী আছেন, সেই আমুর হোসেন আমু থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এদেরকে তারা এখন পারে, ক্ষমতায় আছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারে, সবই পারে। কিন্তু শেখ হাসিনা যদি আসে, তখন কি অবস্থাটা হবে? আর শেখ হাসিনার আশাটাকে আমরা অনেকে ফিজিক্যাল আশার সাথে কেন আমরা মিলাই? শেখ হাসিনা আগামীকাল তো মরেও যেতে পারেন। ওনার যে বয়স 80 বছর হয়েছে বা 79 বছর হয়েছে, সেজন্য আমি বলছি না। যে কেউ, আমিও তো এই বক্তৃতাটা দেওয়ার মাঝখানে মৃত্যুবরণ করতে পারি। শেখ হাসিনা যদি 56 বছর বয়সের হতেন, তিনি মরে যেতে পারতেন না আগামীকাল?
যদিও আমরা জানি যে এই 79 বা 78 বছর বয়সও শেখ হাসিনা যে প্রাণ চঞ্চল, যে প্রাণ শক্তি ধারণ করেন, সেটা বাংলাদেশে আমার 52 বছর বয়সও নাই। আর আপনারা যারা এই জঙ্গি উত্থান করেছে 30, 22, 24, 25 বছরের ছেলেগুলা, ওদের আছে, ওদেরও তো আমরা দেখি না, তাই না? কিন্তু শেখ হাসিনার ফিজিক্যাল আসাটা এখানে ইম্পর্টেন্ট না, প্রতীকী আসাটা ইম্পর্টেন্ট। কারণ হলো শেখ হাসিনা রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মূল ধারাকে, যারা যেভাবেই হোক পাকিস্তান থেকে রাষ্ট্রটাকে উদ্ধার করেছে। আর 24কে যারা রিপ্রেজেন্ট করে এরা হলো যারা 71-এ হেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি আছে দুই পক্ষেই। আর বিএনপি তো জানে বিএনপি শেখ হাসিনা আসবে না আসবে এটা নিয়ে বিএনপি অনেক, হ্যাঁ তাদের অনেক ভুল আছে, কিন্তু এই ব্যাপারে তারা এই জঙ্গি সহযোগী যারা মূলত এই ফরহাদ মজাদের মতো কিন্তু অত কনফিডেন্টলি কিছু বলে না। আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক শক্তি, তারা জানে যে আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবেও দেখবে, মানে হলো যে 24-এর কনটেক্সটেও। কিন্তু এই ফরহাদ মজার জাতীয় যারা আছে ওদেরকে তো আমরা পুরোপুরি শত্রু হিসাবে দেখব। ওরা যেমন আমাদেরকে এখন শত্রু হিসাবে দেখে, ওরা যেমন এখন আমাদেরকে অপমান করে, শেখ হাসিনাকে অপমান করে, তাই না? ওরা যেমন 24-এ জিতে গিয়ে আমাদের মানুষজনকে মেরে ফেলা ওদের কাছে জায়েজ হয়ে গিয়েছে। আর ওদের যারা গুরু আছে সেই ফরহাদ মজার, পিনাকি, তাজ হাসমি, ওরা তো পেছন থেকে ঠেলছিল সব জঙ্গিকে, এখনই সবগুলাকে মেরে ফেলো, এখনই সবগুলাকে মেরে ফেলো। হ্যাঁ, যারা যারা ধরা পড়েছে ওদেরকে মেরে ফেলো, কিসের বিচার? হ্যাঁ, তার মানে 24-এ জঙ্গিরা বিজয়ী হওয়াতে তো ওদের জন্য ওগুলা জায়েজ হয়েছিল। ওরা ওগুলা করতে পারেনি কেন? পারেনি কারণ হলো ওরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধ মানে যে কোনো দেশের মূল স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ওই জিনিসটা পারে না। কারণ হলো ইতিহাস তাদেরকে সেই সাহসটা দেয় না। কিন্তু আওয়ামী লীগের পক্ষে তো ইতিহাস আছে, সভ্যতার কথা বাদই দিলাম, তাই না? তা আওয়ামী লীগের পক্ষে যখন ইতিহাস আছে, আওয়ামী লীগ তো এটা অনায়াসে পারবে। তখন ফরহাদ মজা তোমার কি অবস্থা হবে চান্দু? হ্যাঁ, তোমার জঙ্গিদের কি অবস্থা হবে চিন্তা করো। এই লেকচারটা আসলে শেষ করব একটা আবেদন দিয়ে, যদিও আমার অনেক সহযোদ্ধার আজকে এই কথাটা পছন্দ হবে না। দেখুন, 24-এর জঙ্গি উত্থান কিন্তু আমাদের পুনরায় সুযোগ করে দিয়েছে বাংলাদেশটাকে 71 বিরোধী শক্তিবিহীন একটা রাষ্ট্র গঠনের। এটা আমরা আগে পাইনি। আর এবার 71 বিরোধী রাষ্ট্র গঠনে কিন্তু আমাদের অনেকগুলো অভিজ্ঞতা কাজে লাগবে। আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা কি? সবচেয়ে আমি বলবো যে নিষ্ঠুর নিদারুণ অভিজ্ঞতা হলো মোশতাকরা। 1975 সালে আমরা মোশতাক দেখেছি, নামে মোশতাক। 2024-এ আমরা কিন্তু মোশতাক দেখেছি, সেই একই এই ওয়াকার। যে যত কথাই বলুন, ওয়াকারের জায়গায় যদি কোনো দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকারের শেখ হাসিনার প্রতি অনুগত জেনারেল যদি সেনাবাহিনীর প্রধান থাকতো, 24-এর এই বিপর্যয় কিন্তু হয় না। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিজ্ঞতাটা এখন কাজে লাগাবেন নিশ্চয়ই। ফলে আমি মনে করি যে ভবিষ্যতে আওয়ামী লীগে মোশতাক হওয়া, অন্তত আমাদের জীবদ্দশায় বা আজকে যারা মাঠে আমরা শেখ হাসিনার পক্ষে লড়ছি, তাদের জীবদ্দশায় এই জিনিসটা আর সম্ভব হবে না। কারণ এই যে ইদানিং আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন যে দুই পক্ষ মারামারি করছে, যদিও এই মারামারিতে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে, এটা আমি মনে করি না। আওয়ামী লীগের এখানে কোনোই ক্ষতি হচ্ছে না, কিন্তু এই ধরনের মারামারি অনেক সময় আমি মনে করি যে এটা প্রয়োজন আছে। এবং এই মারামারিতেও কিন্তু বোঝা যায় যে আসলে কেউ মোশতাক আছে কিনা, মোশতাকদের কোনো চেহারা এখানে ভেসে ওঠে কিনা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। আমার মনে হয় শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আমাদের স্মৃতিতে যত কিছুই থাকুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মোশতাকদের এবার যথেষ্ট পরিমাণে পীড়িত করা হবে, নিপীড়িত না করা হলো আওয়ামী লীগের মধ্যে। কারণ আওয়ামী লীগের কর্মীরা সবচেয়ে বেশি সাফার করছে মোশতাকদের জন্য। ওয়াকার যখন চাকরি করছে, অনেক মন্ত্রী চাকরি করছে, তারা লাভবান হয়েছে। আজকে যখন ওয়াকারের ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হলাম, এখন কিন্তু কষ্ট পাচ্ছে বা লড়াই করছে তারা কিন্তু কেউ কিন্তু, হ্যাঁ, আওয়ামী লীগের সরকারের আমলের কিন্তু ব্যক্তিগতভাবে খুব একটা, মানে যারা ফিল্ডে আছে এরা তো কেউই লাভবান না। তো এটাও তো দেখতে হবে, ভবিষ্যতে এই স্থানটা সংকুচিত হয়ে যাবে না অন্তত আরো 20-30 বছরের জন্য। পরে তো বাংলাদেশে এরকম থাকবে না। আর 71-এর পরাজিত ঘাতক বাহিনী না থাকলে সমাজে যদি তাদেরকে আমার যেটা উদ্দেশ্যের কথা আমি বলি যে এদের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করে দেয়, এটা করে দিলে তো আর মোশতাক নিয়েও আমাদের কোনো একটা মাথা ব্যথা নাই। মোশতাক নিয়ে তো মাথা ব্যথা যতক্ষণ তারা বঙ্গবন্ধুকে মেরে ফেলতে চায়, শেখ হাসিনাকে মেরে ফেলতে চায়। হ্যাঁ, কি একটা বিষয় না? কারণ শেখ হাসিনাকে মেরে ফেললে মুক্তিযুদ্ধ পরাজিত, বঙ্গবন্ধুকে মেরে ফেলছে মুক্তিযুদ্ধ পরাজিত। তো যে কথা বলে শেষ করবো, দেখেন 2024-এর জঙ্গি উত্থানের পরে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যত নেতা কর্মীকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে, বাড়ি ঘরে আগুন দিয়ে মেরে ফেলেছে, হিন্দুদের জায়গা জমি দখল করেছে, বাড়িঘর থেকে বের করে দিয়েছে, সবকিছু কিন্তু আনসেভেজড, আনসিভিলাইজড ওয়েতে হয়েছে ইউনূসের নেতৃত্বে।
কোনো বিদেশি যত আমরা মানবাধিকারের ফেরিওয়ালা দেখি, কেউ কিন্তু আমাদের এই নিরীহ মানুষগুলোর পক্ষে এসে দাঁড়ায়নি। কারণ হলো যে ইউনূসের পক্ষে সেই তথাকথিত পশ্চিম ছিল, আমেরিকা, ইউরোপ। হ্যাঁ, ভবিষ্যতে আমরা যখন বাংলাদেশ পুনরুদ্ধার করব, যদি শেখ হাসিনা আসে, আমি আবার বলছি যদি শেখ হাসিনা আসে, না আসলে তো হ্যাঁ আব্দুল করিমই জিতে গেল, ফরহাদ মজাদ জিতে গেল, যে জিতা মানে যে জিতা তারা এখন উপভোগ করছে। যদি আসে, তখন আমরা যদি পশ্চিমকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি আমাদের কোনো বোঝাপড়া হয়, তখন তো আর এইসব মানবাধিকার সমিতিগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই। ধরুন হলো না, এমনই থাকলো, তখন কি আমরা এদেরকে মোকাবেলা করতে পারবো না? করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো। সেই জ্ঞান, সেই যুক্তি বুদ্ধি আজকে দিচ্ছি না, বাট এটা করতে পারবো। আমরা এঙ্গেজমেন্টের মধ্যেই ওদের সাথে থাকবো। কিন্তু আমরা কিন্তু 24-এর জঙ্গি এবং 71-এর ঘাতক বাহিনী সবগুলাকে কিন্তু আমরা শাস্তি দেব। এখানে যদি আমার বন্ধুরা যদি একটা কথা মেনে চলে যে কারো গায়ে হাত দিবেন না, কারো গায়ে হাত না দিয়ে ওদেরকে শুধু বন্দি করার জন্য যতটুকু ফোর্স লাগে অতটুকু ফোর্স দিবেন। কারণ এগুলো তো সব আপনার একটা স্বাভাবিক কোর্টে বিচার হলেই সবার মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে। এখন যেমন ওরা আমাদেরকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, তাই না? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি পুলিশকে বলতে পারবে না তোমরা আইন শৃঙ্খলা রক্ষা করো, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। কি মজা না ওদের এখন? সেই মজাটা তো তখন আমাদের হাতে আসবে। তখন ওদের গায়ে হাত তোলার আসলে আমাদের দরকার হবে না। আর গায়ে হাত না তুললে বিচার করে আমরা সবাইকে এনে বসিয়ে দিব। জাতিসংঘের একটা ডেস্ক থাকবে, সব মানবাধিকার সংগঠনগুলোর একটা ডেস্ক থাকবে, ওরা বসে বসে আমাদের এই বিচার প্রত্যক্ষ করুক। মাহফুজ আলম নামে যে জঙ্গিটা আছে, ও তো এখনই আপনার বলে দিচ্ছে। চিন্তা করেন, এই জঙ্গিকে যদি আপনি রিমান্ডে নেন, কত কথা বলে দিবে, কে তাকে ক্লাস নিয়েছে, কে বুদ্ধি দিয়েছে, ও তো সব বলেই দিচ্ছে এখন। তখন তো আরো বলে দিবে। তখন তাদের সেখানে যদি ফরহাদ মজারের নাম আসে, ফরহাদ মজারকে যদি জেরা করে, সব এমনি বের হয়ে যাবে। আর রাষ্ট্রের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র করা তো মৃত্যুদণ্ড। ফলে কারো গায়ে হাত তোলার দরকার নেই। আমরা যদি ওই 2-3 দিন একটু দায়িত্বশীলতার পরিচয় দিই, সবাইকে যদি এক জায়গায় জড়ো করি আর সুষ্ঠুভাবে বিচারটা করি, তাহলে কিন্তু এরা সবাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাবে। এখন মৃত্যুদণ্ড আমরা কার্যকর করব কি করব না সেটা পরবর্তী বিবেচনা থাকবে। কিন্তু এতটুকু করতে গেলে আপনি শুধু এদের যেই বলবে যে আমি একজন মানবাধিকার সংগঠন, আসো তোমার জন্য একটা ডেস্ক দিয়ে দিলাম, হ্যাঁ তুমি 10 জন পাঠাইলা, 10 জনের একটা টুল আমরা বিছাই দিলাম, ওদেরকে খাওয়াইলাম দাওয়াইলাম, আদর যত্নে রাখলাম, আমাদের তো কোনো সমস্যা নেই, এখানে তো লুকানোর কিছু নাই, তাই না? ভলকার টুরকে আমরা একেবারে ফোর ফ্রন্টে বসাইলাম যে তুই দেখ, এসে দেখ আমরা কিভাবে ন্যায় বিচার করি। আর তোর 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 যোগ সাজসে কিভাবে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে গণহত্যা হয়েছে, পুলিশ হত্যার বিচার রোধ করেছে তারা, সেগুলা দেখ। আমরা তো দেখাতে পারবো। আমরা যদি ঠান্ডা মাথায় এগিয়ে যাই, শেখ হাসিনার নেতৃত্বে এই কাজগুলা হবে। এটাই তো ভয় পাচ্ছে আসিফ নজরুল, কেন আত্মঘাতী জরিপ করতে গেল, এগুলো কিন্তু তাদের বুক চিপছে, পেট কামড়াচ্ছে, ওরা কিন্তু ভয় পাচ্ছে। তো আমার মূল আলোচনা ওটাই যে শেখ হাসিনা যদি আসে, তখন কি তোরা এগুলা মেনে নিবি? নিবে না, ওরা আবার আর একটা পেস তুলবে। এখন ফরহাদ মজারের সাথে তো কথায় পারা মুশকিল, তাই না? সলিমুল্লাহ খানের সাথে কথায় পারা মুশকিল, কিন্তু 10 জন তো আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, বিচার বিবেচনা আছে, আইন আছে, কানুন আছে, তাই না? ততদিন পর্যন্ত এরা ওই ফ্যান্টাসিতে থাকুক, শেখ হাসিনা আসবে না। আমার কথা একটাই, যদি আসে, এই যদি আসাটাই আমাদের ভিতরে আমাদের চিন্তা করতে হবে, যদি আসলে আমরা কি করবো, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কি। প্রিয় দর্শক, তোফায়েল আহমেদ মারা গেছেন একদিন হলো, এবং ওনার মৃত্যুকে কেন্দ্র করে, ওনার মৃত্যুর পরে যা যা ঘটনা ঘটছে, এগুলো আমি সবিস্ময়ে খেয়াল করছি। এবং আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমি যে সমস্ত রিয়াকশন দেখেছি, যখন ওনার মৃত্যুর সংবাদটা কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই পত্রিকার যে ফেসবুক পেজ, সেই পেজে নানা ধরনের রিয়াকশন, এবং কিছু রিয়াকশন ছিল মানে এতটাই আপত্তিকর রিয়াকশন। একটা মানুষ মারা যাওয়ার পর এ ধরনের রিয়াকশন যে দেওয়া যায়, এবং যারা রিয়াকশনগুলি দিচ্ছেন তাদের ফেসবুক ঘেটে আমি দেখি তারা সবাই এক একজন মানে আপনার বেশ হাদিসের কথা বলছেন অন্যান্য পোস্টে, তারা আগের বিভিন্ন পোস্টে ইসলামের কথা বলছেন, মানবিকতার কথা বলছেন, তাদের লেবাস, দাড়ি, টুপি এগুলো দেখে মনে হয় তারা খুবই ধার্মিক লোক। কিন্তু আমি বুঝতে পারলাম না যে একজন মুসলমান মারা যাওয়ার পর তারা এ ধরনের মন্তব্য কি করে করতে পারলেন। হয়তো ওনারা বলবেন তোফায়েল আহমেদ মুসলমানই না, কিন্তু আমি আবার এটাও বুঝি না, একজন লোক যদি সে নিজে থেকে নিজেকে অমুসলিম দাবি না করে, তাহলে আরেকজন লোক কি তাকে মুসলমান নয় এটা বলতে পারে? এটা বলার এখতিয়ার কি আল্লাহ কাউকে দিয়েছেন?
এবং যে সমস্ত অশ্লীল কথাবার্তা, মানে বিশ্বাস করেন আমার আমি ভাবতে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমাদের দেশের নাগরিকদের মধ্যে এত সংকীর্ণতা, এত নীচতা কিভাবে থাকতে পারে। কতগুলো ঘটনা ঘটেছে। প্রথম জানাজাটা হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদের এখানে আবার দেখেছি যে উনি মারা যাওয়ার পর ওখানে আবার কেউ কেউ জয় বাংলা স্লোগান দিয়েছেন। দিতে পারেন এই কারণে আমি মনে করি যেটা তোফায়েল আহমেদের রাজনীতিটা কি ছিল, তোফায়েল আহমেদের রাজনীতি কিন্তু ছিল জয় বাংলারই রাজনীতি। আর তাছাড়া জয় বাংলাতে কোনো নিষিদ্ধ স্লোগান নয়। জয় বাংলা কি এমন স্লোগান যা দিলে আপনার ওজন নষ্ট হয়ে যাবে? তো যদি কেউ জয় বাংলা বলেন তো তাতে ক্ষিপ্ত হওয়ার কি আছে, তাতে রাগান্বিত হওয়ার কি আছে? আপনি আপনার দলের স্লোগানটা দেন। তারা একটা স্লোগান দিচ্ছে, এই স্লোগানটা আওয়ামী লীগের স্লোগান। এটাও তো আওয়ামী লীগ যদি দাবি করে, এই দাবিটা তো আমি অন্যায় মনে করব। আমাদের মুক্তিযুদ্ধের সময় তো এই স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। ওরা তো আওয়ামী লীগের লোক ছাড়া আরো অনেক দলের লোক ছিল, অনেক নির্দলীয় লোকও ছিল। তারাও কি স্লোগানটা দেয়নি? দিয়েছে। এটা কি বাংলা নয়? আপনি যে ভাষাটা বলি, আমরা কি পূর্ব বাংলার ভাষায় কথা বলি নাকি বাংলা ভাষায় কথা বলি? তো এখন পশ্চিমবঙ্গ একটা থাকতে পারে, যেমন কোরিয়া, দক্ষিণ কোরিয়া আছে, উত্তর কোরিয়া আছে। তো তারা যদি জাতি হিসেবে বলে আমি কোরিয়ান, কোনো সমস্যা আছে? তো এটা নিয়ে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হচ্ছেন এই কারণে, এই স্লোগানটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগানের মাধ্যমেই দেশের একদম সাধারণ মানুষের হাতে এই স্লোগানের মাধ্যমে তারা জোর পেয়েছে, যে বল পেয়েছে, যে উদ্দীপনা পেয়েছে, তার মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে তারা পরাজিত করতে পেরেছে। এবং এই পাকিস্তানি বাহিনীর পরাজয়কে, এই পরাজয়ের কারণে যাদের মনে হৃদয়ে বেদনা তৈরি হয়েছে, তারা এই স্লোগান দেখলে ক্ষিপ্ত হতে পারেন। আজকে জিয়াউর রহমানের কথা আমি বলি, বিএনপি প্রতিষ্ঠাতা নিজেও কি জয় বাংলা স্লোগান কখনো দেননি? ওনাকে কি গান পয়েন্টের স্লোগানটা দেওয়ানো হয়েছিল? উনি নিজে থেকে দিয়েছেন। তো তার দলের লোকই বা এতে ক্ষিপ্ত হয় কেন? এটা কোনো দলীয় স্লোগান নয়। আপনাদের এভাবে ভাবতে হবে তোফায়েল আহমেদের অবদানটা কি ছিল। আমরা 69-এর গণ অভ্যুত্থানের কথা জানি। 69-এর গণ অভ্যুত্থানটা এমন ছিল যে সেই অভ্যুত্থানের কারণে কিন্তু আগরতলা মামলায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, তার জন্য ফাঁসির আয়োজন করা হয়েছিল, সেখান থেকে আইয়ুব সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। এবং অনেকে একথাও বলে থাকেন 69-এর সে গণ অভ্যুত্থানটাই ছিল আমাদের স্বাধীনতার সূতিকাগার বলতে পারেন আপনি। সেখান থেকে আমাদের স্বাধীনতার বীজটা বপন করা হয়েছিল। এই হয়তো অনেকে আরো আগের কথা বলবেন, আগে সে 52 ভাষা আন্দোলনের কথা বলবেন, তবে যুক্তফ্রন্টের নির্বাচনের কথা বলবেন, কিন্তু প্রথম স্বাধীনতা কথাটা, প্রথম বাংলার স্বাধিকারের কথাটা, জয় বাংলা কথাটা, এটা কিন্তু 69-এই প্রথম উচ্চারিত হয়েছিল। এবং সেই পুরো আন্দোলনের শীর্ষস্থানে ছিলেন এই তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদকে তার ইতিহাসে তার যা কর্ম তাকে দিতে হবে। তারপরে উনি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন, বঙ্গবন্ধুর যে সমস্ত সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত সেগুলি বাস্তবায়ন করেছেন। তারপরে তাকে নিয়ে অনেক বিতর্কও হয়েছে, আমি কোনোটাই অস্বীকার করছি না। কিন্তু তারপরেও আমাদের সৃষ্টির সময় যে মূল ভূমিকাটা পালন করার ক্ষেত্রে ওনার একটা ভূমিকা ছিল। সেই ভূমিকার জন্য তো উনি সম্মান পেতে পারেন, কিন্তু তারও চেয়ে বড় কথা আমার, উনি সম্মান পাবেন কি পাবেন না, ওনার রাজনৈতিক অতীত ভালো ছিল কি মন্দ ছিল, সেগুলো ওনার মৃত্যুর পর কেন বিচার করা হচ্ছে? উনি তো দীর্ঘদিন জীবিত ছিলেন। কই গত 1.5 বছর, গত 2 বছর কেউ তো দেখিনি তো এগুলো নিয়ে এত হইচই করতে। একজন লোক যখন মারা গিয়েছেন, যখন তার মৃত্যু হয়েছে, তখন তাকে নিয়ে এই ক্ষোভ কেন? উনি তো আপনাকে ক্ষতি করতে আসবেন না ভাই, উনি তো চলে গেছেন। আমি একটা জিনিস বুঝি না, এই যে মৃত্যুর পর মানুষকে নিয়ে, আপনি একটা মানুষকে যখন জীবিত ছিলেন তখন তার সাথে আপনার মতাদর্শগত বিরোধ থাকতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মানুষ যখন মারা যায়
তাকে সম্মান দেওয়াটা কিন্তু একটা এই সভ্যতার, মানব সভ্যতার একটা মৌলিক মানদণ্ড। এই মানদণ্ড যখন আপনি লঙ্ঘন করেন, তখন আপনার মনুষ্যত্ব নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। যে মানুষটা নিজে আপনার তার পক্ষ, আপনি তাকে বিরুদ্ধে যা যা বলছেন, তার বিরুদ্ধে তার একটা বক্তব্য থাকতে পারে। সেই বক্তব্য দেওয়ার মতো অবস্থায় কি তিনি আছেন? তিনি তো মারা গেছেন। তো আপনি এমন একজন লোককে নিয়ে কথা বলছেন, এমন একজন লোককে নিয়ে এমন সব কথা বলছেন যেসব কথা জবাব দেওয়ার অবস্থায় উনি নেই, তাহলে বলবেন কেন? তার বিচার করার দায়িত্ব, মৃত মানুষের বিচারের দায়িত্ব আপনার না। জীবিত মানুষ থাকতে তার বিচার করতেন, তার বিরুদ্ধে মামলা করতেন। উনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, তাহলে তখন ওনার বিরুদ্ধে কোনো কথা বললেন না, ওনাকে মামলা করলেন না, ওনার অপরাধের শাস্তি হলো না। মৃত্যুর পর তার বিরুদ্ধে আপনি উঠে পড়ে লেগেছেন কেন? আপনি যে উঠে পড়ে লেগেছেন এর মাধ্যমে উনি কোনো শাস্তি পাবেন? এখন তো উনি আর আপনার আমার আয়ত্তের মধ্যে নাই। তাহলে আপনি কেন, মানে যে এখন যদি ওনার কোনো শাস্তি হয় সেটা আল্লাহ দিবেন, তা আল্লাহর দায়িত্ব আপনি নিয়ে নিচ্ছেন কেন? আপনি কি আল্লাহর প্রতিনিধি ভাই? এগুলি কেমন কথা? আমি একটা জিনিস বুঝি না। অনেকে মানে ওনাকে বলছেন যে ওনাকে কবর দেওয়া হলে জয় বাংলা বলে কবর দিতে হবে। আরেকজন ওনাকে বলছেন যে যাও, এ সমস্ত মানে বিধর্মীদের মৃত্যুর পর যে সমস্ত কথা বলতে হয় সে সমস্ত কথা অনেকে বলছেন। এই যে হা রিয়েক্ট দিচ্ছেন, এই যে দিচ্ছেন, এটা যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে তো আপনি এটা করতে পারেন। আপনাদের একটা ঘটনা এটা সবাই জানেন, তবু আরেককে বলি, এটা বহু হাদিসে এই জিনিসটা কিন্তু আছে যে একবার একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল, মানে বহন করে নিয়ে যাচ্ছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, বসেছিলেন, সাহাবীদের নিয়ে কথা বলছিলেন। তিনি ওই যাওয়ারটা দেখে উনি দাঁড়িয়ে যান। তখন সাহাবীরা তাকে বলেন, তিনি তো একজন ইহুদি, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, সে কি একজন মানুষ ছিল না? ভাবুন, আপনারা ভাবুন জিনিসটা। আপনারা কি করছেন? আপনারা নিজেদেরকে দাবি করছেন যে আপনারা এই নবীর উম্মত, আর আপনাদের আচরণ হচ্ছে কুৎসিত আচরণ। একজন মুসলমানের আচরণ এমনটি হওয়া উচিত না, সেটা আপনারা করছেন। করে কি অর্জন করছেন? এখন আমি মূল পয়েন্টে আসি। আপনি কি অর্জন করছেন? আপনি কিছুই অর্জন করছেন না। আপনি সাধারণ মানুষের, নিরীহ মানুষের ঘৃণা অর্জন করছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি নিজেও আওয়ামী লীগ আমলে অনেকগুলি বিষয় নিয়ে বলেছিলাম। একবার একজন ছাত্রদলের এক নেতা তার মায়ের জানাজায় গিয়েছিল, তার হাতে পায়ে বেরি লাগানো ছিল, এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এগুলো কিন্তু আমি বলেছি, কাকে কোথা থেকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এগুলো নিয়ে বলেছি। আজকে দেখলাম যে এক আওয়ামী লীগের আমার এক বন্ধু সহকর্মী, উনি তোফায়েল আহমদের জানাজার বিরাট এক ছবি দিয়েছেন। ছবি দিয়ে বলছেন এত প্রচারণা সত্ত্বেও কত লোক হয়েছে দেখেন। দেখুন, লোক সংখ্যা আসলে অবশ্যই একটা বিষয়, কিন্তু বেশি লোক হয়েছে, ওনার প্রতি বেশি মানুষের ভালোবাসা থাকতেই পারে। তার মাধ্যমে কিন্তু দলের কিছু আসা যায় না, রাজনীতির কিছু জয় পরাজয় হয় না। আপনি কি মনে করেন খালেদা জিয়ার জানা যায় যে বিপুল লোক হয়েছিল, সবাই কি বিএনপি করে নাকি? এখানে যারা কোনো রাজনৈতিক দল করে তারা যায়নি, যারা আওয়ামী লীগ করেন তারাও কি কেউ যায়নি জানাজা অংশ নিতে? ভাই, জানাজা যখন কেউ অংশ নিতে যায় সে কি তার রাজনৈতিক পরিচয় নিয়ে যায় নাকি ধর্মীয় পরিচয় নিয়ে যায়? যিনি আওয়ামী লীগ করতেন, যিনি আওয়ামী লীগ করেন, তিনি কি মুসলমান না? তাহলে যেতে অসুবিধা ঠিক। আবার ওটা দেখে একজন দেখলাম ওই ছবির নিচে যিনি লিখেছেন দেখেন কত লোক হয়েছে গিয়েছে, তোর নিচে আবার দেখলাম একজন মন্তব্য করছে, সম্ভবত তিনি বিএনপির একজন সমর্থক হবেন। তিনি বলছেন যে এখন তো কোনো কাউকে এই ধরনের সমাবেশে অংশ নিলে গ্রেপ্তার করা হয় না, আগে তো গ্রেপ্তার করা হতো। এটা কিন্তু ঠিক, গ্রেপ্তার। আমারই এক বন্ধু, আমারই খুবই এক ক্লোজ বন্ধু, উনি নিজেও বিএনপি রাজনীতি করতেন না, বাট ওনার ভাইরা বিএনপি করতেন। তো উনি ওনার এলাকায় ওনার বন্ধুর এক জানাজায় অংশ নিতে গিয়েছিলেন, সেই জানাজা থেকে ওনাকে ধরে নিয়ে কিন্তু পুলিশ নিয়ে জেলে ঢুকিয়েছিল। উনি নিজের রাজনীতি করতেন না, তো সেটা তো আওয়ামী লীগ আমলে হয়েছিল। আবার এই আমলে হয়েছে, তোফায়েল আহমদের জানাজা থেকে 7 জন লোককে ধরে নিয়ে গেছে। কেন? তো এই যে পাল্টাপাল্টি, এর কোনোটাকেই কিন্তু আমরা প্রশংসা করব না। দুইটাই কিন্তু আপত্তিকর, দুইটাই পরিত্যাজ্য। এগুলি যারা করবেন
তারা কিন্তু আমাদের উদাহরণ হবে না, এবং তারা আমাদের এই সমাজের, আমাদের মানুষের জন্য কোনো উদাহরণ সৃষ্টি করবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই যে জানাজা যেটা হয়, জানাজা কিন্তু রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হওয়া উচিত না। এটা মাথায় রাখবেন, এটা একদম থাকা উচিত না। মৃত্যুকে কেন্দ্র করে দলীয় বিভাজন এটাও প্রত্যাশিত নয়। আমার কিন্তু মনে আছে, স্পষ্ট মনে আছে, যে সাদেক হোসেন খোকা বিএনপি নেতা যখন মারা গেলেন, আমেরিকায় মারা গিয়েছিলেন, ওনার লাশ কিন্তু এদেশে আনা হয়েছিল, এবং ওনার যে জানাজা, সেই জানাজা কিন্তু তোফায়েল আহমেদ অংশ নিয়েছিলেন। সেই ছবি আমরা দেখেছিলাম। কাজেই রাজনীতি দিয়ে মানুষের মৃত্যুকে বিচার করা ঠিক না। আমি কয়েকদিন আগে একজন সোশ্যাল মিডিয়ার এক ভদ্র একটা মেয়েকে, যে কায়সার হামিদের কন্যাকে নিয়ে আমি কথা বলেছিলাম, তাকে নিয়ে যে হাহারিগুলি পড়েছিল, যারা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, সম্ভবত তারা আওয়ামী মতাদর্শের লোক হবেন। আমি কিন্তু তখনও এই সমালোচনাটাই করেছি। সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তোফায়েল আহমেদের মৃত্যু যারা হাহারি এক দিচ্ছেন অথবা ব্যঙ্গ বিদ্রুপ করছেন, এটা তো আরো মহা অন্যায়। কেন করছেন আপনারা এগুলো? প্রিয় দর্শক, আমরা পৃথিবীর বুকে একটা সভ্য জাতি হিসাবে পরিচয় দিতে চাই। যারা না চান তারা অসভ্য থাকুন, কোনো আপত্তি নাই, তারা অসভ্যই থাকুন, কিন্তু তাদের সংখ্যা যাতে নাকি বেশি না হয়ে যায়, তারা যাতে নাকি সমাজে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।